প্রায় 10 মিনিট ধরে জঙ্গলের সরু রাস্তায় এগিয়ে চলেছে আবরারের কালো বুলেট প্রুফ গাড়ি। চারিদিক নিস্তব্ধ, শুধু দূরের ঝিঝি পোকার শব্দ আর রাবারের চাকা ঘষে চলার ঘর্ষণ ধ্বনি। হঠাৎই ট্রাট ট্রাট ট্রাট, চারপাশে গুলির শব্দ। কেঁপে উঠল রাত। পেছন দিক থেকে ঝড়ের মতো ছুটে এলো বুলেটের ধারা। বনে প্রতিধ্বনিত হলো সেই শব্দ, যেন বজ্রপাতের মতো ভয়াবহ। কিন্তু আবরার নিজের মতোই স্পিড দিয়ে গাড়ি চালাতে থাকে। একটু ভয় নেই ওর মুখে, না কোনো চমক, না কোনো উত্তেজনা। চোখ দুটো সামনের দিকে স্থির, গালে আলো পড়ে যেন বরফের মতো শান্ত, অথচ আগুনে ঝলসানো। গুলির শব্দ ক্রমেই কাছে আসছিল, তবুও গাড়ির ভেতরে এক ফোঁটা কম্পন নেই, কারণ আবরারের সব গাড়ি বুলেট প্রুফ। আর ভয় নামের জিনিসটা এরিক আবরার খানের জীবনে জায়গা পায় না। আবরার সামনের লুকিং আয়নায় তাকালো, দেখলো কুহেলি পেছনের ছিটে জুবুথুবু হয়ে শুয়ে আছে, চোখ বন্ধ, হাত দুটো নিজের বুকের কাছে চেপে ধরেছে। মুখে এমন এক ভয়, যেন পৃথিবীর শেষ মুহূর্ত চলে এসেছে। এই দৃশ্যখানা দেখে আবরারের চোয়াল শক্ত হয়ে উঠল, রাগের রেখা স্পষ্ট হলো গালে, ও শ্বাস ভারী হয়ে উঠল। এক অদ্ভুত ঈর্ষা আর আধিপত্যের আগুন দাউ দাউ করে জ্বলছে ভেতরে। আবার ফিসফিস করে বলল নিজের মনে, আমার ছোট্ট পাখি শুধু আমাকে দেখেই ভয় পাবে, কাউকে দেখে বা কারোর গুলির শব্দে নয়। তারপর আবরার এক হাতে ফোনের স্টিয়ারিং ধরে আছে, অপর হাতে ফোন। চোখ একবারের জন্যও রাস্তা থেকে সরায় না। চোখে গাঢ় মনোযোগ, ঠোঁটে তীব্র স্থিরতা। ফোনের স্ক্রিনে শুধু একটা লাইন, প্ল্যান এ অ্যাক্টিভ। মেসেজটি পাঠিয়ে ফোনটা গাড়ির সামনে রেখে দিল। তারপর স্টিয়ারিং এ চাপ বাড়ালো। গাড়ি আরো দ্রুত ছুটতে লাগলো আঁকাপাকা জঙ্গলের পথে। দিন হওয়া সত্ত্বেও জঙ্গলের ভেতরে প্রচন্ড অন্ধকার, যেন রাত গভীর। হেডলাইটের আলো গাছের কাণ্ডে ধাক্কা খেয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে। হাওয়ায় ধুলো, পাতা আর বারুদের গন্ধ মিশে গেছে। কুহেলি আর শ্বাস নিতে পারছিল না। হৃৎপিণ্ড যেন কানের ভেতরে দপদপ করে পড়ছে। ভয়, আতঙ্ক, অনিশ্চয়তা সব মিলিয়ে এক অদ্ভুত অচেতনতা এসে গ্রাস করলো তাকে। এক মুহূর্তে শুয়ে থাকতে থাকতেই কুহেলি অজ্ঞান হয়ে গেল। ঠিক তখনই জঙ্গলের অপর প্রান্ত থেকে দেখা গেল 10টা কালো এসইউভি বজ্রের মতো গর্জন তুলে ছুটে আসছে। তাদের হেডলাইটের অন্ধকার চিরে জ্বলে উঠল ধুলো আর আগুনের রেখা। এক মুহূর্তেই শুরু হলো তীব্র গুলির শব্দ, ট্র্যাট ট্র্যাট ট্র্যাট। বুলেট এসে আবরারের পেছনের গাড়িগুলোকে বা বডিতে ছুটে পড়ছে। আগুনের ঝলকানিতে জঙ্গলের ভেতরটা রণক্ষেত্রের মতো মনে হচ্ছিল। আবরার কিন্তু একটু বিচলিত হলো না, বরং ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল সেই পরিচিত বাঁকা হাসি, যে হাসি মানুষকে ভয় আর বিস্ময়ে একসাথে জমিয়ে দেয়। আবরার গাড়ি থামালো এক ধাক্কায়। স্টিয়ারিং থেকে হাতটা সরিয়ে একবার পেছনে তাকালো। কুহেলির নিথর হয়ে পড়ে আছে, চোখ বন্ধ, মুখ ফ্যাকাশে রং, নিঃশ্বাস ক্ষীণ। এক মুহূর্তের জন্য আবরারের দৃষ্টি থেমে রইল কুহেলির ওপরেই। তারপর ধীরে ধীরে গাড়ির দরজা খুলে নামলো আবরার। বাতাসে ধোঁয়া আর বারুদের গন্ধ ঘন হয়ে আসছে। আবরার গাড়ি থেকে নামতেই বাতাস ভারী হয়ে উঠল। বৃষ্টির গন্ধে মিশে আছে বারুদের ঝাঁঝ, ধোঁয়া আর মাটির পোড়া গন্ধ। গাড়ি থেকে একটু দূরে ফেটিক্স আর বডিগার্ডরা হামলাকারীদের ধরে দাঁড়িয়ে আছে। প্রায় 10 জন লোক, মুখে আতঙ্কের ছায়া, কাঁপছে প্রত্যেকটা দেহ। আর বিপরীতে আবরারের পাশে সারিবদ্ধ দাঁড়িয়ে আছে 50 জনেরও বেশি বডিগার্ড, কালো পোশাক, হাতে বন্দুক। চোখে দৃঢ় প্রতিফলন হচ্ছে জঙ্গলের আধারে।
আবরার থেমে একবার তার লাল টকটকে চোখের মনি দিয়ে তীক্ষ্ণভাবে চারপাশে তাকালো। তারপর ঠোঁট বাঁকিয়ে সেই পরিচিত ঠান্ডা ম্লান হাসিটা ফুটিয়ে তুলল, যে হাসি দেখলে মানুষের জানে কিছু একটা ভয়ঙ্কর ঘটতে যাচ্ছে। তারপর আবরার এগিয়ে গেল ওদের দিকে। আবরারের প্রতিটা কদম যেন হামলাকারীদের বুকের ভেতরে ভয় 3 গুণ বাড়িয়ে দিচ্ছে। আবরার ওদের সামনে যেয়ে দেখলো সবাইকে একবার তীক্ষ্ণ চোখে, তারপর ফেটিক্সকে বলল, আমার কুরআন কোথায়? ফেটিক্স সাথে সাথেই একজন বডিগার্ডকে ইশারা করলো। সাথে সাথেই বডিগার্ড দৌড়ে কুরআন আনতে গেল। তারপর 1 মিনিটের মধ্যেই একজন বডিগার্ড দৌড়ে এলো। তার হাতে এক লম্বা ধাতবের মতো কুড়াল, যার ধারেও অদ্ভুত এক ঝলকানি। ওটা শুধু কোনো অস্ত্র নয়, বরং আবরারের ক্ষমতার প্রতীক, যা দেখে শত্রুতা বোঝে এখানেই তাদের শেষ। বডিগার্ড কুড়ালখানা আবরারের হাতে দিল। আবরার কুড়ালখানা হাতে নিয়ে কিছুক্ষণ নীরব দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে হামলাকারীদের দিকে দৃষ্টি ফেরালো। লোকগুলো ভয়ে কাঁপতে লাগলো প্রচন্ড পরিমাণে। তা দেখে আবরার এবার জোরে জোরে হাসলো, যেন মজা পেল ওদের ভয় পাওয়া দেখে। আবরারের এইরকম হাসিয়ে বন যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠল। তারপর কিছুক্ষণের মধ্যেই আবারও সেই হাসি থামিয়ে আবরার শীতল কণ্ঠে ধীরে ধীরে গলার স্বর আটকে বলল, আমি মন্ত্রী আগেই মারতে চাইছিলাম, কিন্তু মন্ত্রীর চেলাপেলারা থাকতে ফালতু ঝামেলা হয়, তাই তাকে বন্দি করে রেখেছি। একেবারে ঠিক সময়ে তোমাদের সবাইকে একসাথে ওপরে পাঠাবো, আর তারপর দেখাবো মাফিয়া কিং এরিক আবরার খান কতটা ভয়ঙ্কর। জঙ্গলের মধ্যে এক ফোঁটা আহাকারের মতো নীরবতা নেমে এলো। বডিগার্ডরা একে অন্যের দিকে চেয়ে আছে, কেউ কাঁপছে, কেউ মুখ থুবড়ে নামছে। হামলাকারীরা এখনো স্তব্ধ, তাদের গলার স্বর কফলে ভাসছে। হঠাৎই একজনের শরীরটাও কেঁপে ওঠা সত্ত্বেও সামনে এগিয়ে এসে কণ্ঠ কণ্ঠ করে বলল, আমি ভয় পাই না, আমি ন্যায়ের সাথে আছি, সব সময় তাই থাকবো। কলিজা ধলকানো সেই শব্দে যেন বাড়ি তুঙ্গে ওঠে। আবরারের চোখ ঝট করে লোকটাকে অনুসন্ধিৎস বর্বর দৃষ্টিতে মেপে নিল। আবরারের মুখে যেন মৃদু এক হাসি ফোটে, কিন্তু হাসিটা কোনো সুখের নয়, বরং তিক্ত দাবানলে আরো আগে ফুটে ওঠা এক ক্ষুদ্র আগুন। আবরার কোনো পূর্বাভাস ছাড়াই হঠাৎ করেই নিজের কুড়ালখানা দিয়ে লোকটার কোমর বরাবর এক কোপ দিয়ে সাথে সাথে লোকটা 2 খণ্ড হয়ে 2 দিকে পড়ল। বাকি 9 জন আরো বেশি ভয় পেল। আবরার বলল, এইগুলোকে নিয়ে আমার আইন গড়ে নিয়ে রাখো ফেটিক্স, সব কয়টাকে এক এক সাথে দেখে নিব, আর এদেরকেও এদের প্রিয় মন্ত্রীর সাথে দেখা করার সুযোগ করে দাও। কথাখানা বলেই আবরার কুড়ালখানা এক বডিগার্ডের হাতে দিয়ে গাড়ির দিকে এলো। গাড়ির চাকার ঘর্ষণ আর পেছনের বনভূমি, ঝিঝির ডাক, কুয়াশা যেন ছায়ার মতো গা ঘেঁষে আছে পুরো জঙ্গল জুড়ে। গেট খুলে দেওয়া মাত্র কালো এসইউভিটা ধীরে ধীরে ঢুকে গেল বিশাল এক প্রাসাদের সামনে। গাড়ি থামতেই দরজা খুলে নামলো আবরার। মুখে কোনো ভাব নেই, চোখে শুধু এক অদ্ভুত গম্ভীর জ্বালা, গায়ে রক্তের ছোপ, কিন্তু তার পদক্ষেপে এক শাসক সুলভ দৃঢ়তা। গাড়ির পেছনের দরজাটা খুলে আবরার ধীরে ধীরে কোলে তুলে নিল সেন্সলেস কুহেলিকে। মেয়েটার মুখ নিস্তেজ, ঠোঁট ফ্যাকাশে, নিঃশ্বাস চললেও যেন কোনো প্রাণ নেই তাতে। কুহেলির সাদা আর সোনালি মিশ্রিত চুলগুলো ঝরে পড়ছে আবরারের কাঁধে, আর আবরারের পোশাকে গাঢ় লাল রক্তের দাগ ছড়িয়ে পড়েছে। বাড়িটার চারপাশে বডিগার্ড মতো দাঁড়িয়ে আছে 3000-এরও বেশি বডিগার্ড। কালো পোশাক,
কানে ওয়্যারলেস, হাতে অস্ত্র, মৌমাছির মতো ভন ভন করছে চারপাশ। গাড়ি থামতেই তারা সবাই একসাথে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। চোখে আতঙ্ক, মুখে কোনো শব্দ নেই। আবরারের উপস্থিতি যেন নিজেই এক শাসন। কেউ কিছু বলার সাহস পেল না। সে কাউকে কোনো নির্দেশ না দিয়েই সোজা ভেতরে ঢুকে গেল। ভেতরের বাতাসটা ভারী। সার্ভেন্টরা দেওয়ালের পাশে এক সারিতে দাঁড়িয়ে আছে নিঃশব্দে। কারোর মুখে কোনো শব্দ নেই, কেবলই চোখে ভয়ের ছায়া। আবরার কারোর দিকে তাকালো না। কুহেলির মাথা বুকে চেপে ধরে সে এক পা করে সিঁড়ি বেয়ে উঠল। দ্বিতীয় তলায় তার বেডরুমের দরজাটা ঠেলে ঢুকে কুহেলিকে ধীরে বিছানায় শুইয়ে দিল। তারপর এক কুহেলির পাশে বসে ঠোঁট কামড়ে কুহেলির সাদা আর সোনালি মিশ্রিত চুলগুলো দেখে ফিসফিস করে বলল, এই ধরনের চুল তো সাধারণত আইসল্যান্ডের মেয়েদের হয়। হ্যাঁ, ঠিক সোনালি আর সাদা মিশ্রিত, কিন্তু বাংলাদেশের মেয়ে হয়ে ওর চুল কিভাবে এইরকম কালার হলো? রুমখানা নিস্তব্ধ। আবরার নিজের ভাবনায় ডুবে কিছুক্ষণ বসে রইল। হঠাৎই সে নিজের মনকে থামাতে পারল না। নিজের মধ্যে চেঁচিয়ে উঠল, আজকে এই মেয়ে যেখানেরই হোক, এইসব নিয়ে আমি কেন ভাবছি? সে মাথা নাড়িয়ে নিজের ভেতরের এই অযাচিত ভাবনায় বিরক্ত হলো। তারপর পাশের ট্রি টেবিলের ওপর রাখা পানির গ্লাসটা তুলে নিল। তারপর হঠাৎই কুহেলির মুখে পানি ছিটিয়ে দিল। কুহেলি মুখে পানি পড়তেই নড়ে উঠল আর কিছুক্ষণের মধ্যেই চোখ জোড়া খুলে ফেলল। আবরার তার চিরচেনা ম্লান হেসে বলল, ওয়েলকাম টু মাই হোম, মাই স্কোয়াব। কুহেলির চোখ বড় হয়ে উঠল। কাঁপতে কাঁপতে বসে রইল। তার শরীর কাঁপছে, নিঃশ্বাস থমথমে, চোখে ভয় আর বিস্ময়ের এক অদ্ভুত মিশ্রণ। আবরারের হাসিখানা যেন রুমের বাতাসে প্রতিধ্বনিত করছে। রুমটা যেন তার উপস্থিতিতে গরম হয়ে উঠল। কুহেলি চুপচাপ শুধুই কাঁপছে। তার শরীরের প্রতিটি স্পন্দন যেন আবরারের চোখের সামনে খেলা করছে। আবরার এবার পানির গ্লাসখানা আগের জায়গায় রেখে কুহেলিকে এক টানে নিজের কোলে বসালো। কুহেলি নামার জন্য ছটফট করতে থাকে। আবরার বিরক্ত হয়ে কুহেলির গালে জোরে দাঁত বসিয়ে দেয়। সাথে সাথে কুহেলি স্তব্ধ হয়ে যায়, তবে চোখ দিয়ে অনবরত অশ্রু পড়তে থাকে। কুহেলি স্তব্ধ হয়ে যেতেই আবরার ওর গাল ছেড়ে দেয়। তারপর কুহেলিকে ভালো করে নিজের কোলে বসায়। ওর দুই পা দুই দিক দিয়ে আর এক হাত দিয়ে কুহেলির কোমর সজোরে চেপে ধরে কুহেলি ব্যথায় চোখ খিচিয়ে নেয়। এখন আবরার আর কুহেলির মধ্যে আর কোনো দূরত্ব নেই। আবরার দেখে কুহেলির পাতলা গোলাপি অধরখানা তিরতির করে অসম্ভব পরিমাণে কাঁপছে। আবরার আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। নিজের অধরখানা দিয়ে কুহেলির অধরখানা দখল করে নেয়। কুহেলি আর বাধা দেয় না। এভাবেই চলতে থাকে প্রায় 10 মিনিটের মতো। তারপর আবরার নিচে থেকে কুহেলির অধর ছেড়ে দেয়। তারপর সাথে সাথে কুহেলি লম্বা লম্বা করে শ্বাস নেয়। আবরার কুহেলির চুলে এক হাত দিয়ে বোলাতে বোলাতে বলে, মাই ফাকিং হোয়াইট রোজ। আবরারের কথা শুনে কুহেলির শরীর ঝাঁকিয়ে ওঠে। তারপর ফিসফিস করে বলে, এটা কেমন নাম? কথাখানা অনেক আস্তেই বলে, কিন্তু আবরার তা শুনে ফেলে। আবরার বলে, আমি যেমন আমার নামটাও তো তেমন ইউনিক, আর আমি যাই করব, যাই বলবো, তাই তুমি উপভোগ করবে, বুঝেছো? কুহেলি এবার ফুপিয়ে কেঁদে ওঠে। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কেন কেন আমি আপনার কথা শুনবো? আমি কি নিজের ইচ্ছেই এসেছি, না আপনি জোর করে ধরে এনেছেন? আমি আপনার কথা শুনবো না। অমনি কুহেলির গালে পড়ে এক চড়। কুহেলি এতক্ষণ নিচের দিকে তাকিয়ে কথাগুলো বলছিল, এবার মাথা তুলে তাকাতেই আঁতকে ওঠে কুহেলি। কুহেলি এবার ফুপিয়ে কেঁদে ওঠে, কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কেন এমন
আবরারের মুখে রাগ টকটকে লাল হয়ে গেছে, শিরাগুলো গলার পাশে ফুলে উঠেছে, চোখের মনি লালচে আগুনের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সরাসরি কুহেলির দিকে। আবরারের চোখে এমন এক দৃষ্টি যা ভেদ করে দিতে পারে যে কারোর বুকের ভেতর পর্যন্ত। কুহেলি চমকে উঠল, ভয়ে তার ঠোঁট কাঁপতে লাগলো, নিঃশ্বাস ছোট ছোট হয়ে আসছে। পরেক্ষণে ছোট মেয়ের মতো মাথা নিচু করে কান্নায় ভেঙে পড়ল, চোখ বেয়ে টলমল করে পানি গড়িয়ে পড়ছে তার গালে। আবরার হঠাৎই এক ধরনের বিরক্তিতে গর্জে উঠল, এই মেয়ে, তোর সমস্যা কি? এভাবে ভেবে ভেবে কাঁদছিস কেন? এমন করে আবার থাপ্পড় খেতে ইচ্ছে করছে? তার কণ্ঠে বজ্রপাতের মতো ঝাঁজ, গলা ভারী, তীক্ষ্ণ, রাগে কাঁপছে। কুহেলির ছোট্ট শরীরটা যেন এক মুহূর্তে জমে গেল, তার কাঁধ দুটো কেঁপে উঠল, চোখে ভয়ের ছায়া আবারও গাঢ় হলো, ঠোঁটের কোণে আটকে থাকা কান্না চেপে রাখতে চাইলেও তা থামলো না। কুহেলি আর এক ফোঁটাও শব্দ করলো না, শুধু নিঃশব্দ কান্নায় ভিজে উঠল তার মুখটা। আবরারের বুক ওঠানামা করছে রাগে, কিন্তু তার ভেতরে এক অজানা অস্থিরতা কাজ করছে, যেন সে নিজেই জানে না কেন এই মেয়েটি তার এত রাগ প্রবল, আবার কেনই বা তাকে আঘাত করতে গিয়ে সে থেমে যায়। রুমের নিস্তব্ধতা তখনও ছুরি দিয়ে কাটা যায় এমন এক ভারী। এক পাশে কুহেলি কাদা, অন্য পাশে আবরারের নিঃশ্বাসে মিশে থাকা আগুন। দুজনের মাঝখানে ঝুলে আছে এক অজানা সম্পর্কের সূক্ষ্ম সুর মতো কিছু, ভয়, কৌতূহল আর এক রাস অদ্ভুত সংযোগ। ঠিক সেই মুহূর্তে দরজার অপর পাশে হঠাৎ টোকা পড়ল। আবরারের ভেতরের রাগ যেন আগুনের মতো ছড়িয়ে পড়ল। সে মুখ কেঁপে উঠল, কোল থেকে কুহেলিকে নামিয়ে বেডের ওপরে বসলো। কুহেলি এখন পুরোপুরি চুপচাপ, চোখে ভয়ের ছায়া, বুক কাঁপছে। আবরার দরজার কাছে যেয়ে শক্ত হাতে দরজার দিকে গিয়ে পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে দেখলো ওপরে দাঁড়িয়ে আছে ফেটিক্স। কি হয়েছে? ডিস্টার্ব করছো কেন? আবরারের কণ্ঠ রাগে কাঁপছে। ফেটিক্স একদম অস্বস্তিতে একটু ধীরে ধীরে বলল, আমতা আমতা করে বলল, পতিতালয় আপনার। আবরারের চোখে আগুন। সে হঠাৎ হাত উঁচু করে ফেটিক্সকে থামিয়ে দিল। শব্দটাও কেটে গেল। ওই মহিলা কি আবার ঝামেলা করছে? আবরারের কণ্ঠে এতটুকু ক্ষোভ যা শোনার সঙ্গে সঙ্গেই রুমের বাতাস ভারী হয়ে গেল। ফেটিক্স মাথা নেড়ে হালকাভাবে সম্মতি জানালো। আবরারের চোখে ঝাপসা রাগ আর বিরক্তি মিশে আছে। সে ধীরে তবে স্থিরভাবে কুহেলির দিকে ফিরে তাকালো। কুহেলি এখনো বেডে বসে ছোট ছোট নিঃশ্বাস নিচ্ছে, ভয়ে কাঁপছে। তারপর আবরার ফেটিক্সের দিকে তাকালো। ওর মুখে তখনও সেই কঠিন নিয়ন্ত্রণহীন রাগের ছায়া। কয়েক সেকেন্ড নীরব থাকার পর সে গম্ভীর গলায় বলল, তুমি যাও, গাড়ি বের করো, আমি আসছি। ফেটিক্স নিচু মাথায় সম্মতি জানিয়ে দ্রুত সরে গেল। সাথে সাথেই আবরার দরজাখানা বন্ধ করে দিল, আর রুম জুড়ে আবার নেমে এলো নিস্তব্ধতা। আবরার ধীরে ধীরে ফিরে দাঁড়ালো, আর চোখের লালচে আগুন এখনো নিভে যায়নি। সে কুহেলির দিকে এগিয়ে গেল, ধীর, স্থির কিন্তু ভয়ানক দৃঢ় পদক্ষেপে। কুহেলি বেডের কিনারায় বসেছিল, নিঃশ্বাস গলায় আটকে আছে, চোখে অদ্ভুত এক ভয় আর কৌতূহল মিশ্রণ।